আসসালামু আলাইকুম। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। রাজনীতির পাগলের কথা একটু পরে বলি। হ্যাঁ, রাজনীতির মধ্যেও পাগল ঢুকে গেছে, কিন্তু এর আগে আমি একটা ইউটিউব কন্টেন্টের কথা বলি। আপনারা অনেকেই দেখছেন, কিছু ছেলে ওই রাস্তার মধ্যে ক্যামেরা ধরে রাখে কোনো পাগল দেখলে। কিরকম পাগল? ওই যে লম্বা চুল, গা গোসল ধোয় না, জামা কাপড় ময়লা, যায়া ওদেরকে ধরে কি করে, একটা জায়গায় বসায়, পানি আনে, ওদের কাছে পানি টানি নিয়েই চলে ওরা ভ্যান গাড়িতে। ওই পানি নিয়ে ওকে গোসল করায়, গোসল করাইবার আগে আবার ওই চুল কাইটা দেয়, চুল কাইটা দাড়ি ফালাইয়া দিয়া একটা লুঙ্গি একটা পায়জামা পাঞ্জাবি পরাইয়া দেয়। তারপরে কন্টেন্টটা শেষ করে এখানে এরা। আর সবাই নিচে কমেন্টে বুঝছেন বাহাবা দিচ্ছে, কত ভালো কাজ। সত্যি তো এটা ভালো কাজ, তাই না? একটা পাগলের রাস্তা থেকে ধৈর্য আইনা আপনি চুল দাড়ি কাইটা জামা কাপড় ফালাই দিয়া নতুন জামা পরাই দিলেন, এটা ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ, কিন্তু না, এটা খুব একটা ভালো কাজ না। কেন জানেন? ওই যে পাগলটা লম্বা দাড়ি চুল ময়লা জামা নিয়া খাম্বার নিচে বয়া থাকতো, ঝিমাইতো, মানুষে না তাকে 10-20 টাকা দিত। অনেকের ভক্তি আছে ভাই পাগলের প্রতি, এরকম পাগলদেরকে অনেকে ভক্তি কইরা কিছু টাকা দেয় ভাই, আবার মায়া কইরাও দেয়, যা হারে হোমলেস রাস্তাঘাটে থাকে কিছু দান করি দেয়। কিন্তু এই যে আপনি গা গোসল ধোয়া নতুন কাপড় পরাই দিলেন, ওর তো এখন দাড়িও নাই চুলও নাই, পাগল মনে হয় না। ওরে কি কেউ দিবে ভাই? একটা টাকা কেউ দিবে না। তাহলে পেটটা চলবে কেমনে? আপনি তো ওই কন্টেন্টটা বানায় নিয়া এক কন্টেন্ট থেকে 20,000-25,000 টাকা কামায় নিলেন, আর ওইখানে কি খরচ করলেন? শ্যাম্পু আর নতুন কাপড় আর জামা সব মিলে 1,500 থেকে 2,000 টাকা আপনি কামায় নিলেন, আরো 25,000 টাকা। ওরে বেচা, ওর সাথে তো আর আপনার যোগাযোগ নাই। ও কোনোদিন ওই ফেসবুকে দেখবেও না, ইউটিউবে দেখবেও না। ওর তো টেলিফোন নাই, ওর ঘরই নাই, টেলিফোন আসবে কই থেকে, মোবাইল আসবে কই থেকে, তাই না? বাড়িও নাই, গাড়িও নাই, কিচ্ছু নাই, থাকে ফুটপাতে, কোনো ঠিকানাও নাই। এখন এই লোকটা যদি কোথাও চাকরির জন্য যায়, কেউ চাকরি দিবে ভাই? দিবে না। দেখেন, একটা চাকরির জন্য চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, গার্জিয়ান তো লাগে, এর তো কেউ নাই। কোন চেয়ারম্যান তাকে লেখা দিবে যে আমি ওরে চিনি? ও তো নিজের দেশের বাড়িই জানে না। ছোটবেলায় হয়তো রাস্তায় নেমে গেছে, পথেই বড় হয়েছে, ওইভাবেই চলতেছে, ওইভাবেই তার জীবন চলে যাবে, কিছু করার নাই তো ভাই। যার জন্য মুসলিম ধর্মে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে জাকাতের দিকে। জাকাত দিতেই হবে আপনাকে। এই জাকাত কাদের জন্য? এদের জন্য, এদেরকে জাকাত দিতে হবে, তাই না? ধনী গরিব থাকবেই ভাই পৃথিবীতে, যেহেতু জাকাতের কথা আল কোরআনের লেখা আছে। যাই হোক, বেশি গভীরে চলে যাচ্ছি, অতটা গভীরে যাওয়ার দরকার নাই। আমরা ওই পাগলটার কাছে আসি, যার কোনো চাকরি বাকরি নাই, কোনো কিছু করার নাই, তার চুল দাড়ি কাইটা আরেকজনে কন্টেন্ট বানায়া হিরো হয়ে গেল, ও কিন্তু ফকির হয়ে গেল। এখন এর কি করতে হবে? এই দেশে ওর একটাই রাস্তা, একটা না, 2টা রাস্তা আছে। একটা হলো কি জানেন? রংবাজ সাজা এবং ওই যে অন্ধকার পথে চলে যাওয়া, ওই জগতে সবাই মিলা একটা গ্যাং বানায়া লুটপাট কইরা খাওয়া। এই ছাড়া কোনো উপায় আছে ভাই? চাকরি নাই, কিছু নাই, মানুষে দিত, ওইটা রাস্তা বন্ধ করে দিলে চুল দাড়ি কাইটা। এখন ও কি করবে? আরেকটা কি কাজ? এই যে মিটিং মিছিল হয়, ওই মিটিং মিছিলে যায়া কিছু পয়সা কামানো। যেমন এখন এই যে রাজনীতির সিজন চলতেছে, এখন তার পেটটা ভালো চলবে, তাই না? আর ওইভাবে একটা টাইমে ওই রাজনীতির সাথে জড়ায়া যাবে, যাদের কোনো কাজ নাই, কর্ম নাই, চাকরি নাই, বাকরি নাই, যার জন্য ওই রাজনীতি করে। দেখেন, বিএনপির এক নেতা ওই দিন বলতেছিল, খুব ফানি ব্যাপার ছিল, উনি খুব সিরিয়াসলি বলতেছিল যে আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা আপনাদের চাকরির ব্যবস্থা করব, কল কারখানা করব, কাউকে আর চাঁদাবাজি করে খেতে হবে না, কেউ আপনারা চাঁদাবাজি করবেন না, আমরা কর্মের ব্যবস্থা করব। এই বক্তব্যের মানে কি? তার মানে কি ওরা চাঁদাবাজি কইরা খায়, তাড়াতাড়ি ভোট দেন, নির্বাচন দেন, আমরা ওর কর্ম ব্যবস্থা করি, এই তো বুঝাইতে চাইছে। কত সৎ নিয়ত, চিন্তা করেন, কিন্তু অর্থ উল্টাটা। এরকম অনেক কথার অর্থ উল্টা হয়ে যাচ্ছে। যেমন ধরেন, এই যে রেজভী সাহেব খুব কঠিন ভাবে একটা প্রতিবাদ করছে। ওনার প্রতিবাদটা এত কঠিন
যে আপনি এটা কি জবাব দিবেন। উনি বলতেছে ছাত্র শিবিরের কাজ কি ক্যান্টিনের পরিবেশ খারাপ দেখা ওদেরকে নাকি ৩,০০০ টাকা জরিমানা করছে, আর ওই ৩,০০০ টাকা কোথায় জমা দিছে? বাইতুল মালে। বাইতুল মাল মানে ওনাদের একটা খাজাঞ্চি খানা ধরেন, ওনাদের একটা অ্যাকাউন্ট মনে করেন, ওইখানে জমা দিছে ওই ৩,০০০ টাকা। আরে ভাই, ছাত্র শিবিরের ৩,০০০ টাকা লাগে? হ্যাঁ ভাই, ওই জরিমানাটা হলো রূপক অর্থে। ক্যান্টিনের পরিবেশ খুবই খারাপ ছিল, ডাইলে ডাইল ছিল না, আলু ভাজিতে আলু ছিল না, ভিতরে পোকা মাকড়, এইসব কারণে ওইটা একটা প্রতীক ব্যাপার ছিল। যাই হোক, এই যে ভুল ব্যাখ্যা দিল, কে দিল? সবচেয়ে বড় একজন নেতা বিএনপির। হ্যাঁ, উনিও কিন্তু ছাত্র নেতা, এমন না যে উনি কোনো বিজনেসম্যান থেকে আইসার নেতা হয়েছে, উনিও একসময় ছাত্র নেতাই ছিলেন। ওইখান থেকে বলতেছেন উনি যে এই শিবিরের কোন অধিকারে কেন ওরা খাট দিবে? ওই যে মহসিন হলে ওনারা ফ্লোরিং করতো, ওইখানে 100 খাট দিছে, আরো 200 খাট দিবে। ওইটা কেন দিল? এটা কি শিবিরের কাজ? এটা তো শিবিরের কাজ না। আচ্ছা স্যার, এটা যাদের কাজ তারা তো এতদিন দেয় নাই, তাই না? বছরের পর বছর না, যুগের পর যুগ চলে যাচ্ছে, তো ওরা দেয় নাই। ওরা দেয় নাই বলেই এরা দিছে। দেখেন, ওরা পাশ করার পর পরই জানেন, এই যে মেয়ে ছাত্রী আছে না, যারা শিক্ষার্থী, ওদের জন্য একটা মেশিন বসাইছে। ওদের অনেক কিছু লাগে, বুঝেন তো। দেখেন, আমাদের ফার্মেসি গুলার মধ্যে কোনো সেলসম্যান কিন্তু নারী খুব কম, নাই বললেই চলে, পুরুষ থাকে। ওনাদের কাছে যে স্যানিটারি প্যাড চাওয়াটা একটা কেমন লাগে না, একটা ইতস্তত লাগে একটা মেয়ের। যার জন্য দেখেন ওই মেশিনটা ইউনিভার্সিটির মধ্যেই বসাইছে, ওইখান থেকে তারা নিতে পারবে। এটা একটা ভালো কাজ না ভাই? যেমন এই যে মহসিন হলে খাট ঢুকাইছে, হ্যাঁ, লোহার খাট ঢুকাই দিছে 100টা, ওইটা নিয়েই রুহুল আমিন রিজভী সাহেব আপত্তি জানাইছে। কোন অধিকারে তারা দিল? এটা তো তাদের কাজ না। দেখেন, তারা কিন্তু বৈশা নাই, আরো কি করছে জানেন? শহীদ জিয়া হলের পাশে একটা বাথরুমের দরকার ছিল, ওপেন জায়গায়, ওইখানে ওই বাথরুমটা করতেছে। এবং আপনি একটা অ্যাপ চালু করছে, যেখানে আপনি চাপ দিলেই বুঝতে পারবেন বিশ্ববিদ্যালয়ের বাসগুলা কখন ছাড়বে, কখন আসবে, এই টাইম টেবিল সবকিছু ওই অ্যাপের মধ্যে আছে। এইটা চালু করছে। আরো কি করছে জানেন? ওপেন কিছু গাড়ি থাকে না, খুব ক্লোজ এখান থেকে ওইখানে যাওয়ার জন্য, যেমন মেয়ে ছাত্রীদেরকে হল থেকে ইউনিভার্সিটিতে নিয়ে আসবে, এরকম কিছু গাড়ি আনছে। 8টা গাড়ি চালু করছে। এই 8টা গাড়ির মধ্যে 3টা নারীদের জন্য, বাকিগুলা ছেলেদের জন্য। মোট 20টা গাড়ি চালু করবে খুব কিছুদিনের মধ্যে। ভাই, এই কাজগুলোর জন্য তো আপনি সিনিয়র মানুষ, প্রশংসা করতেই পারতেন। আপনি যে বললেন কোন অধিকারে তারা এগুলা করছে, এতে কি হলো জানেন? একটা এক্সট্রা পাবলিসিটি পেয়ে গেল ওরা। আপনি কমেন্ট বক্সে যায় দেখেন, কেউ আপনার এই কথা সাপোর্ট করে না রিজভী সাহেব, কেউ করে নাই। সবাই আপনাকে ওই ফজলুর রহমানের সাথে তুলনা করতেছে। হ্যাঁ হ্যাঁ, ফজলুর রহমান সাহেবের কথা মনে পড়াতে হ্যাঁ ভাই একটু কষ্ট পাইতেছি, কারণ একটা ভিডিও দেখলাম, উনি চিৎকার করে বলতেছে যে আমি 50 বছর রাজনীতি করছি, মানুষের সেবা করছি, কি পাইলাম বিনিময়ে কইয়া না এমন টান দিছে, আমি ভয় পাচ্ছিলাম এখানে না কোনো ধাক্কা লাগে। হ্যাঁ ভাই, ভয়ের কথা না, এটা এমন ভাবে চিৎকার করতেছে। উনি বলতেছে 3 মাসের জন্য যে আমাকে নিষিদ্ধ করছে, ওই 3 মাসটাকে ছোট করতে বলতেছে, মানে 1-2 সপ্তাহের মধ্যে উনি মুক্তি চাইতেছে। কারণ উনার এলাকায় উনি রাজনীতি বক্তব্য দিতে পারতেছে না, মানুষের কাছে যাইতে পারতেছে না। এই আক্ষেপটা করে জানেন, কান্নার সুরে চিৎকার করতেছে। এখন ওনাকে যে 3 মাসের সাজা দিল, কেন দিল? নিশ্চয়ই লিডার এটা মনে করছে যে এমন একজন প্রবীণ নেতাকে যখন আমি ক্ষমা করলাম না, নিশ্চয়ই ছোটরা, জুনিয়ররা বা সিনিয়র অনেকেই সাবধান হয়ে যাবে। সাবধান হয়েছে কি? হয় নাই। এখন ওই একই বয়ান। দেখেন, জামাতে ইসলাম, শিবির, এনসিপির আপনারা যত নেগেটিভ কথা বলতেছেন, ওইটা অলওয়েজ পজিটিভ হয়ে যাচ্ছে জনগণের কাছে। কিভাবে পজিটিভ হইতেছে? এই যে ডাকসু নির্বাচনের পরপরই 2 সপ্তাহের মধ্যে যে চমকগুলা দেখাইছে, এটা তো মানুষের চোখের সামনে ফুইটা উঠছে, মানুষ বুঝতে পারতেছে। এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের ইন্টারভিউর মধ্যে আমি শুনছি যে ওনারা যে এত তাড়াতাড়ি যা বলছে তাই করবে, এটা বিশ্বাস করতে পারতেছি না। তার মানে কি চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি মেসেজ যাচ্ছে? তাদের মনের ভিতরে একটা সিদ্ধান্ত আসবে না এখন,
অটোমেটিক একটা সিদ্ধান্ত আসবে ভাই। আর এই যে বিশ্ববিদ্যালয়গুলা আস্তে আস্তে তাদের হাতে চলে যাচ্ছে, তার মানে কি পুরা দেশই তো চলে যাচ্ছে স্যার। বুঝেন না কেন? বাংলাদেশের ইতিহাসে বা অতীতের ইতিহাস ঘাইটা দেখেন, 41-এ এই ছাত্ররাই, এই যে 71-এর যুদ্ধ, প্রথম পতাকা কোথায় উঠছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে 90-তে এরশাদকে সরানো হয়েছে, কারা আগায় আসছিল বুলেটের সামনে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সারা বাংলাদেশের মানুষই আসছে, কিন্তু তারাই ছিল নেতৃত্বে, তারাই ছিল আমাদের লিডার। তার মানে কি ওই লিডারদের হাতেই কিন্তু সবকিছু এখন। এইটা তো বুঝতে পারতেছেন। আর এটার জন্য দায়ী কে? ওই যে পাগলারে জিলাপি দিও না, পাগলারে হাতে মাইক দিও না। পাগলা মাইক পাইলে তো তিতা মিঠা বুঝে না, যা ইচ্ছা তাই বলতে থাকে। দেখেন ক্যামেরার সামনে, মানে তারেক রহমান সাহেব ক্যামেরার সামনে প্রায় প্রতিদিনই আসতেছে, বিভিন্ন জেলায় জেলায় কাউন্সিলিং করছে, কথা বলতেছে, এবং উনি দেখেন ক্যামেরার সামনে বসে বলে, আপনারা ক্যামেরাটা ঘুরান, আমাকে দেখান, ওই সাইড দেখান, ওই সাইড দেখে, এই সাইড দেখে, ক্যামেরা দিয়া বাংলাদেশটাকে পরিচালনা করতেছে। আরো একজন কিন্তু পরিচালনা করতেছে বাংলাদেশটাকে এই ক্যামেরা দিয়া, কিন্তু ওই ক্যামেরা ভয়েস রেকর্ড আসে শুধু, কিন্তু ওই ক্যামেরায় উনি আসে না, উনার ভয়েস পাঠায় দেয় দিল্লি থেকে। উনিও কিন্তু এই দেশটাকে পরিচালনা করতেছে। দেখেন না কত মিছিল হচ্ছে, এদিকে মিছিল ওদিকে মিছিল। এটা কিন্তু কোনো সাধারণ বার্তা না, এটা কিন্তু খুব ছোটভাবে নিবেন না। তার মানে কি এখনো শেখ হাসিনাকে ভালোবাসার লোকের অভাব নাই এই দেশে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কি করে পারবেন আপনি তার মনের ভিতরে হাত দিয়া শেখ হাসিনাকে ছিঁড়া ফেলাই দিবেন? এটা কি সম্ভব ভাই? এটা তার মনের ব্যাপার। ওই মন থেকে আপনি কেমনে বাইর করবেন? আর ওই মন থেকে বাইর করার জন্য যে রাজনীতিটা দরকার ছিল সেটা হয় নাই। কারণ উনি দিল্লি থেকে দেখতেছে, হায় হায় এখানে তো আমাকে সাপোর্ট দেওয়ার লোক আছে, ওরা বলতেছে যে না না আমরা বিএনপির মিছিলে বাধা দেব না। এই যে বলাতে না আরো সুযোগটা বেশি পাইছে। এনসিপির অফিসের সামনেই ওরা মিছিল করছে। হ্যাঁ, ছোটখাটো মিছিল না, বড় মিছিল ছিল। কেন? ওই যে গ্রিন সিগন্যাল পাইছে যে আমাদেরকে কেউ বাধা দিবে না। আর পুলিশের পক্ষে কি সম্ভব ভাই? কোথায় কখন মিছিল বাইরে বইটা কি পুলিশ জানে? আর সাংবাদিক ভাইরাও তো জানে না। এখানে মিছিল বাইর করে ওদিকে দৌড় দেয়, এখানে মিছিল বাইর করে এদিকে দৌড় দেয়। কেমনে ধরবে? তাও 2-4 জন ধরা পড়তেছে, এবং 5,000 টাকা করেও ঘোষণা করছে যে একজন লিক ধরতে পারলে 5,000 টাকা করে দেবো। ভাই দেশের খাজাঞ্চি খানার সমস্ত টাকা শেষ হয়ে যাবে, কত ধরবেন? এই অ্যাঙ্গেলটা আমার মনে হয় ভালো না, একদম ভালো না। রাজনীতি দিয়া মোকাবেলা করেন, রাজনীতি দিয়া। আমাদের দেশের রাজনীতি সঠিক পথে না ভাই। আমাদের কোনো বয়ান নাই তো আসলে, আমরা কি রাজনীতি করব? আমরা মাইক পাইলেই এসা বলতে থাকি এই রাজাকার, এই দেশদ্রোহী, এই কি কইরা রাজপথ দখলে নেয় দেখে নেবো। এই যে আজকে মাননীয় মেয়র, নিজেকে নিজে যে মেয়র বলছিল, মাননীয় বলছিল, সেই ইশরাক হোসেন বলছে রাজপথ কোন দালালের কাছে ইজারা দেই নাই। কথাটার মানে কি? রাজপথ কোন দালালের কাছে ইজারা দেই নাই। এই দালাল কারা? জামাতে ইসলাম। এখানে উনি থামেন নাই, আরো গভীরে চলে গেছে। 24-এর গণহত্যার জন্য যদি আওয়ামী লীগের বিচার হইতে পারে, তাহলে 71-এর গণহত্যার জন্য জামাত ইসলামের কেন বিচার হবে না? হায় রে হায়, যাত্রা নাটক সব ফেল, হ্যাঁ সব ফেল। এই বয়ানগুলা জানেন বিজ্ঞাপন হিসাবে কাজ করে। হ্যাঁ, জামাতের বিজ্ঞাপন, এনসিপির বিজ্ঞাপন, ছাত্র শিবিরের বিজ্ঞাপন হিসাবে কাজ করতেছে। আপনারা গভীরে গেলেই বুঝতে পারবেন, আপনারা নিজের অজান্তে তাদের পাবলিসিটি করতেছেন। হ্যাঁ, তাদের পাবলিসিটি করতেছেন। ইশরাক সাহেব, আপনি যে কথাটা বললেন যে 71-এর জন্য ওদের সাজা হইতে হবে, যেহেতু আপনার আওয়ামী লীগের সাজা দিচ্ছে, যেহেতু আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধ, এই জন্য জামাতেরও কার্যকলাপ বন্ধ করতে হবে 71-এর কারণে। যাই হোক, 24-এর সাথে 71-এর একটা মিল তো আপনি পাইছেন, তাই না? এই যে আপনি এক করে দিলেন না, এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। প্রতিটি বক্তব্যই আপনাদের ওদের বিজ্ঞাপন হিসাবে কাজ করতেছে। ইশরাক সাহেব, আপনি যে কথাটা বললেন, এই কথাটার জন্য যদি আপনাকে কোনো সাংবাদিক এখন প্রশ্ন করে, অবশ্য করবে না, কারণ আপনিও চ্যানেলের মালিক, সাংবাদিক ভাই ব্রাদারও আপনার খুব কাছের, কেউ প্রশ্ন করবে না। কিন্তু এমন একটা প্রশ্ন তো করাই যেতে পারে, এই 71-এর গণহত্যাকারী
রাজাকারের সঙ্গে কেন আপনারা রাজনীতি করছেন? কেন আপনারা একসাথে সংসদে বসছেন? শহীদ জিয়াউর রহমানের ডান দিকে রাজাকার, বাম দিকে মুক্তিযোদ্ধা, উনি তো এই রাজনীতি শুরু করছেন। বেগম খালেদা জিয়া এই রাজাকারদের নিয়েই তো রাজনীতি করছে, দেশে সরকার গঠন করছে। এই যে আওয়ামী লীগ, ওনারাও তো একই কাজ করছে। তাহলে এখন কি প্রশ্ন করা যায় না আপনাকে যে আপনাদের বিচার আপনি চান কিনা? হ্যাঁ, এই জন্য তো আপনারাও অপরাধী। অপরাধীকে যদি ঘরে আশ্রয় দিলে সেই লোক অপরাধী হয়, তাহলে আপনারা যে আশ্রয় দিচ্ছেন এর জন্য তো আপনারাও অপরাধী। এই অপরাধ কি স্বীকার যাচ্ছেন না? এই রাজাকার আর স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই রাজনীতিটার নাম কি জানেন? চোরাবালি। এই চোরাবালিতে আপনারা দাঁড়ায় রয়েছেন। ওইখানে যতই নড়াচড়া করবেন নিচের দিকে যাইতে থাকবেন। বিএনপির জন্য দোয়া করেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।